প্রত্যেকে ভালো আছেন তো? শরীর স্বাস্থ্য প্রত্যেকের ভালো আছে তো? খোঁজটা নিতে হচ্ছে, কারণ সময়টা তো সেই রকমই। একে অপরের মধ্যে সেই চেঞ্জেসটা কিছু দেখতে পাচ্ছেন না? প্রথমত ঋতু পরিবর্তন, আর তার সাথে আনন্দের উৎসবে সামিল হওয়া। কিরকম? বিবাহ কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া, সেই শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, সেখানে কখনো লেট লাইট পার্টি, কখনো দেরি করে শোয়া, একটু বা অনিয়ম হওয়া, তার সাথে খাওয়া দাওয়ার একটু অনিয়ম হওয়া, গুরুপাক খাওয়া দাওয়া, এই সমস্ত কিছু মিলেমিশে একটা শরীরের উপরে চাপ পড়ছে বটে। যাদের জীবনে সেই আনন্দ বা দিনটা এসছে, সেই পাত্র বা পাত্রী, তাদের জন্য তো ভীষণ আনন্দদায়ক, এবং তাকে কেন্দ্র করে যারা আছেন তাদের কাছে ডেফিনেটলি আনন্দের, কিন্তু তারই মাঝে একটা ওই সাইড এফেক্ট কিন্তু রয়ে যায়, সেখানে সাবধান হতে হবে। কিন্তু সেসবের তো একটা কে করে বলুন তো? একটা বিয়ে মানে একটা সেকেন্ড ইনিংস জীবনে, সেটাকে আমার প্রিয়জনের বিয়ে বলে কথা, বাড়ির কারোর পরম নিকট আত্মীয়ের বিয়ে বলে কথা, আনন্দে ডুব দিতে হবে না? নিশ্চয়ই হবে, তারই মধ্যে একটু খেয়াল টেয়াল রাখা আর কি। সুস্থ থাকলে তবে না সমস্ত কিছু আনন্দ উৎসব চেটে পুটে উপভোগ করা যাবে, তাই না? কিন্তু এই কথাটা যারা এখনো বিয়ের জায়গায় প্রবেশ করেননি, সেই দিনটা যাদের জীবনে এখনো আসেনি, তাদের কাছে কিভাবে আসছে? কোনো কি কষ্টের বার্তা দিচ্ছে? কোনো কি সেই অপেক্ষাটা শেষ হতে চাইছে না? স্বপ্নের দিনটা কোনোভাবে আসছে না? হ্যাঁ, বিয়ে বাধা, বিবাহে বাধা, বিবাহ হলো বিবাহিত জীবনে কোথাও একটা ডামাডোল, সমস্ত কিছু মিলেমিশে জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে কিন্তু সমস্ত বিচার করিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর সেই বক্তব্যটাই এত কিছু মোড়কে উপস্থাপন করতে চাইছি এইভাবে, যে আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, বিবাহ, যেটা আমরা অনেকেই এক্সপেক্ট করি, মানে প্রত্যেকেরই তাদের জীবনে এক্সপেকটেশন থাকে, কিন্তু সেটা কতটা সুখকর হবে, সেটা কতটা কষ্টকর হতে পারে, সেটাতে বাধা কেন আসছে, অনেকের ক্ষেত্রে ডিভোর্সের মতো জায়গায় চলে যাচ্ছে, কাদের সেটা যেতে পারে, সমস্ত কিছু খুব অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে যিনি খুব সুন্দরভাবে আমাদের বোঝান, তিনি এই সময় আমাদের এই অনুষ্ঠানে থাকেন। আসুন স্বাগত জানাই সেই এক্সপার্টকে, যিনি আমাদেরকে সুন্দরভাবে বোঝাবেন, শুধু না আন্তরিকতার সঙ্গে বোঝাবেন। প্রতিটা চেম্বারে তো সেটাই ঘটে চলে। শ্রীময়ী শর্মিষ্ঠাজির কথাই বলতে চাইছি। আসুন অনেক কথার পরে তার কথা শোনার দিকে আমরা ফোকাস করি। স্বাগত তাকে। নমস্কার। নমস্কার। সকলেই সামিল হচ্ছে, আশা রাখি আপনারও কম বেশি এরকম বিয়ে বাড়ি টাড়ি কাটছে। এখন সময়টাই বিয়ের, এই মাস সমানে বিয়ে চলছে, সবসময় দেখা যায় বাইরে বেরোলেই বিয়ের গাড়ি যাচ্ছে, বিয়ের বাড়িগুলো একদম ভর্তি হয়ে আছে সাজানো গোজানো করে। সেই জন্যই মনে পড়লো আজকে বিয়ের সম্বন্ধে কিছু কথা বলে যাই, যে সময়টা তো বিয়ে একদম তাই, খুব ইম্পর্টেন্ট। আমারও কদিন কাটলো বিয়ে নিয়ে, সেই জন্য ভাবছি যে একটু বিয়ে নিয়ে কিছু আজকে বলি। যাদের জাতক চক্রে সবার সামনে অনেক, সবার লগ্ন কুণ্ডলীটা খোলা থাকে, চারটা জানা থাকে অনেকের, তা সেই ব্যাপারে একটু বিয়ের সম্বন্ধে আমি জাস্ট একটু ধারণা দিয়ে যেতে চাই, যে হ্যাঁ কোন বিয়েগুলো খুব সুখকর হবে, বা কোনগুলো একটু ডিস্টারবেন্স আসছে, বা কোনগুলো একটু অ্যাডজাস্ট করে চলতে হবে, এই ধরনের কিছু অ্যাস্ট্রোলজিক্যাল যে কি দিক কানেকশনগুলো দেখাচ্ছে সেই সম্পর্কে একটু ধারণা। শুরু করো। আচ্ছা, আমাদের বিয়েটা, প্রথম বিয়েটা আমি এইভাবেই বললাম যে প্রথম বিয়েটা আমাদের সুখকর হবে না। সেটা আমরা কি করে বুঝতে পারছি যে প্রথম বিয়েটা আমাদের খুব একটা সুখের হবে না? বিয়েটা তো হচ্ছে, ধুমধাম করে বিয়ে হচ্ছে, বাট 1 বছর পর 2 বছর পর আমাদের জীবনে ঝড় অশান্তি সব নেমে আসছে। তাহলে কি এইটার আপনি যদি আগে থেকে একটু ধারণা থাকে যে আমাদের চার্টে এই ধরনের ব্যাপারগুলো আছে, কিছুটা রেমেডি কিছুটা করে নেওয়া যায়, তা বলে কি আমি প্রথম বিবাহটাকে খুব সুখময় করে তুলতে পারবো? হয়তো না, কিন্তু তার মধ্যে অ্যাডজাস্টমেন্ট বা কিছুটা মেনে নেওয়া, মানিয়ে নেওয়া করে চালানো যেতে পারে। এই ধরনেরই একটা আমি কানেকশন বলছি, যে যদি জাতচক্রে তুলা রাশি থেকে কুম্ভ রাশি অবধি সব রাশি গ্রহের অবস্থান ঘটে গেছে, প্রত্যেকটা গ্রহ বসেছে তুলা থেকে কুম্ভের মধ্যে, হয়তো একটা বা দুটো এর বাইরে আছে, কিন্তু বেশিরভাগ গ্রহের অবস্থান তুলা থেকে কুম্ভের মধ্যে। আর এরই মধ্যে জাতচক্রের চতুর্থপতি এবং সপ্তমপতি মানে বেশ দুর্বল হয়ে গেছে, তাহলে জাতকের বিবাহটা খুব একটা সুখকর হবে না। এই বিয়ের পরে কিছুটা সমস্যা আসবে, এই একটা। এরপরে বলছি যে জাতকের রাশিচক্রে
চতুর্থে এবং সপ্তমে পাপগ্রহ যদি বসে থাকে, চতুর্থে এবং সপ্তমে পাপগ্রহ বসে আছে এবং দ্বাদশপতি রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে বা দ্বাদশে রাহুর অবস্থান রয়েছে, এই ক্ষেত্রে এই কানেকশন, এই সম্পর্কের ক্ষেত্রে কি হয়, আমাদের জাতকের জীবনে বিয়ের পরে নানান রকম যাবতীয় দুর্ঘটনা, অশান্তিময় জীবন নেমে আসে। এই একটা হয়, মানে এটা একটা কানেকশনের কথা বললাম। এছাড়া আমরা বিবাহ বিচারটা দেখি কোনটা দিয়ে, একটা ছেলের ক্ষেত্রে দেখি শুক্র এবং মেয়ের ক্ষেত্রে দেখি মঙ্গল, কিন্তু যে কোনো একটা গ্রহ দেখলে আমাদের চলবে না, আমাদের জাতচক্রে দেখতে হবে মানে ছেলেটির ক্ষেত্রে শুক্র এবং চন্দ্র এবং মেয়েটির ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি, এই গ্রহগুলোর অবস্থান ভাব সব কিছু দেখে তারপরে বিয়ের দিকে এগোনো উচিত। বিচারের ক্ষেত্রে এইটাই আসে। তা আরও তো অনেক কিছু আছে, মানে কিন্তু সেই দিকে খুব নির্দিষ্টভাবে আবারও আপনি সেই কথাটাই উল্লেখ করলেন যে কানেকশন যেরকমই থাকতে পারে, কানেকশনের সাথে সাথে সমস্ত দিকগুলো মানে দেখাটা জরুরি। ছেলেদের ক্ষেত্রে এক গ্রহের প্রভাব, মহিলাদের ক্ষেত্রে এক গ্রহের প্রভাব, সেগুলো আরো কি কি প্ল্যানেটের আরো কি কি আছে সেগুলো তো সামনে এসে অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে যে বিয়েটা কি রকম হবে, কত দূরে হবে, প্রেমজ বিবাহ আছে কিনা, বিয়েটা ভেঙে যাবে না তো, এই যে কোশ্চেনগুলো থাকে, এত উত্তর তো মানে টিভিতে বসে উত্তর দেওয়া সম্ভব হয় না। এগুলো তো দেখতে গেলে সামনে আসতেই হবে। সে আপনারা যাকে মনে করবেন তারই কাছে যান, গিয়ে দেখিয়ে বিচার করে নিন। দেখুন, বিয়ে একবার জীবনে হয় এবং আমরা মনে করি এখন একবার কেন অনেকবারই হয়, কিন্তু আমরা যেটা বাবা মারা ভেবে থাকেন একটা বিয়ে সুখময় সুখকর হোক, আমার মেয়েটা বা আমার ছেলেটা ভীষণ সুখে আনন্দে জীবনটা কাটাক, সেইটা করার চেষ্টাটা আমাদের বাবা মাদের যারা আছেন মানে গুরুজনরা, তাদেরকে একটু ছেলে মেয়েদের ভবিষ্যৎটা, বিয়ের জীবনটা একটু দেখিয়ে নেওয়ার দরকার আছে, যে সেই জায়গাটা কতটা ঠিকঠাক আছে, কতটা বেঠিক হয়ে আছে, তার একটা রেমেডি নেওয়ারও প্রয়োজনও আছে। আমি ভুলে যাচ্ছি, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল চার্টটা একটু দেখ। আমরা পরবর্তী ক্ষেত্রে যাওয়ার আগে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখতে চাইবো যে যারা ততটাই সিরিয়াস, শুধুমাত্র মানে বিবাহ জড়িত কেন, এক্ষেত্রে আমরা আলোচনায় রয়েছি বটে, কিন্তু শুধুমাত্র বিবাহটাই তো আমাদের জীবনের একমাত্র লক্ষ্য নয়। অন্যান্য যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে, যে কোনো লাইফে যে কোনো পার্টকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটা স্মুথনেস জরুরি, কতটা বাধা আসছে, সেটা সেই জাতক জাতিকাই সবচেয়ে ভালো বোঝেন। অনেক সময় হয়তো বোঝেনও না আগামী দিনটা কেমন যেতে পারে, বা বর্তমান সময় কোনো ইঙ্গিত যেমন বহন করছে কিনা আগামীর কোনো অশনি সংকেত। সেই জন্যই অ্যাস্ট্রোলজিক্যালি সেই বিচারটা করে নেওয়াটা একান্ত জরুরি। আর বিবাহের মতো গুরুত্বপূর্ণ জায়গা, সেটা তো একেবারেই জরুরি। তো পরবর্তী কানেকশন কি বলছেন শ্রীময়ী শর্মিষ্ঠাজি, শুভ না অশুভ? প্রথমে একটা বিবাহের জায়গায় যেমন সতর্কতা বললেন, সেই কানেকশনে যাব। এখন বলে যাচ্ছি যে কোনো রাশিচক্রে বিবাহকারক গ্রহ, সেই গ্রহটি বসে পড়েছে কোথায়, অষ্টমে বা দ্বাদশে, সেই বিবাহটা সুখকর হবে না। এখানে একটা ভীষণ ডিস্টার্ব দেখা যাবে। এই মানে অশুভ জায়গায় বসে পড়েছে বিবাহকারক গ্রহ, এই জায়গাটা আছে। সপ্তমে যদি আমাদের বুধ আর রবি বসে আছে, তাহলে আমরা বুঝতেই পারবো যে আমাদের যে অপোজিট জেন্ডার, সে প্রচন্ড জ্ঞানী, গুণী, বুদ্ধিমান বা বুদ্ধিমতী হবে, যদি আমাদের সপ্তম ক্ষেত্রে বুধ আর রবির অবস্থান ঘটে। আর মেয়েদের তো বিবাহকারক গ্রহ বলেইছি, ছেলেদেরও বিবাহকারক বললাম, যে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে শুক্রচন্দ্র, মেয়েদের বৃহস্পতি আর মঙ্গল, এই দুটো দেখার দরকার। তারপরে বলছি জাতচক্রে যদি মঙ্গল ও শুক্র পৃথ্বী রাশিগত হয়ে লগ্নের সপ্তমে যদি থাকে, আর সেই মানে পৃথ্বী রাশি যদি স্থির হয়ে থাকে, তাহলে জাতকের বিবাহে যথেষ্ট বিলম্ব হয়, বা অনেক সময় দেখা যায় যে বিয়ে হচ্ছেই না, বিয়ের কানেকশনই আসছে না। এইটাও দেখা যায় যে মঙ্গল ও শুক্র যদি পৃথ্বী রাশিগত হয়ে বসে আছে লগ্নের সপ্তমে, এবং সেই সপ্তম মানে অবস্থানটা হয়েছে স্থির রাশিতে, সেই ক্ষেত্রে এই মানে সমস্যাটা দেখা যায়। আমরা বিয়েটা সবসময় দেখে থাকি কোন দশায় যে এগুলো ভালো ফল পাবো, যে বিয়েটা তো দেবো, এটা মাথায় আছে, ছেলের বিয়ে দিতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে, কিন্তু আমরা কোন দশায় যে এগুলে সেইটা মানে শুভ ফল দেবে, ভালো হবে বিয়েটা, সেটাও একটা দেখা দরকার, সময়টাও দেখা দরকার। এইটা দেখতে হবে যে আমাদের মানে যার বিয়ে হবে তার চার্ট, ন্যাটাল চার্ট অনুযায়ী কেন্দ্রপতির দশা বা কোন পতির দশা বা পঞ্চম পতির দশা বা সপ্তম পতির দশায় এই বিবাহগুলো বেশ
মানে এগোলে তার সফলতাটা খুব তাড়াতাড়ি আসে, যোগাযোগটা খুব তাড়াতাড়ি ঘটে যায় এবং বিয়েটাও ঠিকঠাক ভালো মতন হয়। এছাড়াও সপ্তমে স্থিত গ্রহের দশায় বিয়েটা এগুলো সম্ভব হয়, বা সপ্তম থেকে যদি আমি কেন্দ্রে অবস্থিত গ্রহের দশায়, সপ্তমকে লগ্ন করে যদি আমি কেন্দ্রপতির দশা অনুযায়ী সেই বিবাহটার দিকে মানে যোগাযোগটা শুরু করি, সেটাও শুভকর হয় এবং সেই দশাতেও বিয়েটা সম্ভব হয়। এইটা এবার একটু বলবো আমি প্রেমজ বিবাহ। কখন আমরা জানতে পারবো যে জাতচক্রে প্রেমজ বিবাহ আছে, প্রেমের বিয়ে? এটা মানে সম্বন্ধ করে না হবে না, প্রেমের বিয়ে হবে। অনেক বাবা মার এই প্রশ্ন থাকে, বিয়েটা কি নিজে করবে নাকি আমরা দেখে দেবো সেটা থেকেই হবে, সেটা একটু দেখে দিন না। তা সেটাই নিয়ে একটু বলছি যে যদি জাতচক্রে পঞ্চমপতি ফিফথের লর্ড ও সপ্তমপতি সেভেন্থের লর্ড যদি স্থান বিনিময় করে, অর্থাৎ ফিফথের লর্ড যদি সেভেন্থে এসে অবস্থান করছে এবং সেভেন্থের লর্ড যদি ফিফথে অবস্থান করছে, এইটা একটা। আর একটা দেখা যায় যে ফিফথের লর্ড ফিফথেই বসে আছে, সেভেন্থের লর্ড অর্থাৎ সপ্তমপতি সপ্তমেই বসে আছে। এইটা দেখলে বোঝা যায় যে জাতক বা জাতিকা প্রেমের বিয়ে হবে। এই চারটা ইন্ডিকেট করবে প্রেমের বিয়ে। আচ্ছা, এছাড়া আছে আমাদের আর একটা বলছি যে অ্যাডজাস্টমেন্টটা দেখতে হয় খুব, যে ছেলে মেয়ের অ্যাডজাস্টমেন্টটা ঘটবে। তো যদি মানে জাতিকার বা জাতকের সপ্তমে রবির অবস্থান থাকে, এই জাতক বা জাতিকার তার পার্টনারের সাথে সারাটা জীবন একটা অ্যাডজাস্টমেন্টের সঙ্গে চলে, সবসময় বোঝাপড়া, মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, এইটা ভীষণভাবে সবসময় ঘটবেই সপ্তমে যদি রবির অবস্থান থাকে। বিশেষ করে আমি মেয়েদের ক্ষেত্রে বলছি যে আমি যেহেতু নিজে মহিলা, আমি মেয়েদের ক্ষেত্রে বলছি যে কোনো মহিলার যদি সপ্তমে রবি থাকে, সে সবসময় ডমিনেটেড হয়ে থাকবে, তার কথার কোনো মানে খাটবেই না সংসারের ক্ষেত্রে। তার স্বামী যা বলবে সেই রকমভাবেই তাকে চলতে হবে, উঠতে হবে, বসতে হবে। এইটা ভীষণ হবে। এরপরে বলছি আমি দ্বিবিবাহের যোগ আমরা কখন দেখতে পাচ্ছি, যে চার্টে দ্বিবিবাহ নির্দেশ করছে। কখনো প্রেমের বিয়ে, কখনো দ্বিবিবাহ, মানে একটা বিয়ে টিকবে কিনা সেটা নিয়ে প্রশ্নের সামনে। আবার সামগ্রিকভাবে কে ডমিনেট করবে, এই সমস্ত কিছু আলটিমেটলি একটা মসৃণ দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা খুব সুন্দরভাবে এবং স্বাভাবিকভাবে কাঙ্ক্ষিত, সেই জায়গাটায় অ্যাস্ট্রোলজি কতটা আমাদেরকে স্মুথনেস এনে দিতে পারে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে, সেটা জানা বোঝাটা একান্ত জরুরি। এবং সেই পরামর্শগুলোই আজকের পর্বে আমরা পাচ্ছি, কাদের জন্য কি যোগ প্রযোজ্য। তবে হ্যাঁ, সেই যোগটা নিজে নিজে খুঁজতে যাওয়াটা মোটেই সুখকর না হতে পারে এবং সেটা বুদ্ধিমানের কাজ নয়। যারা বিশেষজ্ঞ তাদের কাছেই পরামর্শটা নেওয়াটাই জরুরি, বিচারটা করা জরুরি। তো সেই ক্ষেত্রে শ্রীমান শর্মিষ্ঠাজির প্রতি ভরসা আছে, ভালো লাগছে, তার কথাগুলো আন্তরিকতাপূর্ণ এটা মনে হচ্ছে, সাবজেক্টের প্রতি তার দখল আছে, এই সমস্ত কিছু যখন পজিটিভ, তাহলে একবার চেম্বার কনসালটেন্সির জন্য পজিটিভ ডিসিশন মেকিংটাও বোধহয় আর দেরি না করাই ভালো। সেক্ষেত্রে যারা মনস্থির করেইছেন তারা মোবাইল নাম্বারগুলোকে ব্যবহার করতে পারবেন 8697033167, আর দ্বিতীয় নাম্বার 6289787747। টিভি স্ক্রিন ফলো করে লিখে দিতে পারবেন। আর আস্থা অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার কলকাতা এয়ারপোর্টের কাছে বাগুইয়াটিতে সপ্তাহে 2 দিন, এর সাথে সাথে এসআরডি জেমস অ্যান্ড অ্যাস্ট্রো হাউস যেটা কলকাতার লেক টাউনে, সেখানেও সপ্তাহে 2 দিন মিট করার সুযোগ থাকছে যারা আগ্রহী। আর জেলার বন্ধুদের জন্য বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, হলদিয়া, বালি, কোলাঘাট, এই মোটামুটি কয়েকটি লিমিটেড জায়গায় এক এক ডেট অনুযায়ী পৌঁছে যান পরিষেবা নিয়ে। সেটা জানতে একটু হেল্পলাইন নাম্বারে সাহায্য দিতে পারেন যারা আগ্রহী তাদের জন্য। আর এই মুহূর্তে যারা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে জানতে আগ্রহী তাদের জন্য হ্যাঁ, আবারও শ্রীময় শর্মিষ্ঠাজির কাছে সরাসরি। আচ্ছা, আমরা এতদিনে তো সবাই জেনে গেছি জাতচক মানে লগ্ন চার্ট হিসেবে যে 12টি রাশি, 12টি গ্রহ, 12টি ভাব সবাই জানি। এবার আমাদের লগ্ন হিসেবে সপ্তমে, অর্থাৎ আমাদের লগ্নের সপ্তমে 7th হাউসে কে বসে আছে? বুধ যদি বসে থাকে সপ্তমে এবং যদি শুক্র রবিযুক্ত হয়ে যদি চররাশিতে বসে থাকে, তাহলে দেখা যায় একটা দ্বিবিবাহের যোগ দেখা যায়। এটা আমি কি বললাম, যে বুধ সপ্তমে বসে আছে, সপ্তমে অবস্থান করছে, আর রবি আর শুক্র চররাশিতে বসে আছে। চররাশি যারা জানেন না তারা জেনে নেবেন যে চররাশিতে
রবি শুক্র বসে আছে, তাহলে কি হয়, একটা দ্বিবিবাহের যোগ থাকে। এছাড়াও যদি আমাদের লগ্ন চার্টে লগ্নপতি যদি নিচস্থ হয়ে সপ্তমপতি বা দ্বাদশপতির সঙ্গে সম্পর্ক করে থাকে, তাহলেও একটা দ্বিবিবাহের যোগ দেখা যায়। দেখুন আজকের মেয়েরা যথেষ্ট পড়াশোনায় যথেষ্ট, তারা মানে একাডেমিক্যালি যথেষ্ট এগিয়ে আছে, তারা যথেষ্ট সচেতন। আগের দিনে মহিলাদের মতন তারা পিছিয়ে পড়ে নেই। তারা জানে বিয়ে করব কি করব না সেটা পরের কথা, আগে নিজের পায়ে দাঁড়াবো, আগে নিজের জীবনটাকে অনেক শক্ত করে তুলবো, যাতে আমাকে কারোর মানে ইয়ে হতে না হয়, ডিপেন্ডেন্ট হতে না হয়, সেই চিন্তার আজকে মেয়েরা ভীষণভাবে করে থাকেন। তাই জন্য তারা পড়াশোনা করে নিজেদেরকে তৈরি করেন, চাকরি করেন, যাই করুক, ব্যবসা করুক বা নিজের কোনো ভালো ইয়ে করে তুলুক। কেউ পার্লার করে তুলেছে, কেউ সুন্দর সুন্দর অনেক অবস্থায় সব মহিলারা আছেন। তা যাই করুক, কিন্তু কেউ আমরা কাঙ্ক্ষিত নয় যে আমরা একটা বিয়ে করলাম, নিজের একটা ডিসিশন নিলাম, করে একটা বিয়ে করলাম, সেই বিয়েটা কদিনের মধ্যেই ভেঙে গেল, একটা অন্যরকম আমাদের জীবনে সমস্যা এসে তৈরি হলো। সেটা তো সবকিছু ক্ষেত্রে আমাদের একটা ডিস্টার্ব তৈরি করছে, আমাদের কর্মের ক্ষেত্রেও সেটা আমাদের ডিস্টার্ব তৈরি করে দিচ্ছে। একটা লাইফে যদি একটা বিবাহ নিয়ে, বিয়েটা একটা খুব সাংঘাতিক একটা মানে পার্ট অফ দ্য লাইফ, এই জায়গাটায় যদি আমাদের একটা সমস্যা নেমে আসে, ন্যাচারালি আমাদের সর্বক্ষেত্রেই সমস্যা নেমে আসে, এর একটা এফেক্ট আমাদের সব জায়গাতেই চলে আসে। সেইটা যাতে না আসে, এই যে বিয়ের ডিসিশনটা নিচ্ছেন যারা বা নেবেন যারা, তারা একটু মানে আলোচনা করে এগিয়ে একটু পরামর্শ নিয়ে সুন্দরভাবে করলে মনে হয় যে ব্যাপারটা সুখকর হবে, ভালো হবে। বা নিজেদের মধ্যেও একটা আমাদের সান্ত্বনা থাকবে কোথায়, যে আমি হুট করে কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে ব্যাপারটা করে ফেলিনি, আমি আলোচনা করে পরামর্শ নিয়ে বা আমি রেমেডি নিয়ে তারপরে এগিয়েছি, এরপরে তো আমার ভাগ্য ঠিক আছে, সেটা দেখা যাবে, তাই না? এইভাবে একটু এগুলো মনে হয় সেটা সবার ক্ষেত্রে ভালো হবে। সচেতনভাবে পদক্ষেপটা নেওয়া। ভাবি দম্পতির জীবন খুব দামি, সেখানে দুটো মানুষের শুধু জীবন নয়, আরো অনেক মানুষের জড়িয়ে থাকে, সমস্ত কিছু। তো সেই জায়গায় এই নেগেটিভিটি আসতে পারে কিনা, বা বর্তমানের নেগেটিভিটি সমস্ত কিছু যখন রেমেডিয়াল প্রসেসে সেটা সম্ভব, সেই আশ্রয়টা দিতে হবে। না হলে বাস্তবোচিত কিন্তু পরামর্শ নিতে হবে। বিয়ের আগে যে জটক বিচারের প্রাসঙ্গিকতা, সেটাকে মাথায় রাখা জরুরি একান্ত। সেটা মানে পরিবারগতভাবে আমাদের মিলটা হবে কিনা, আমাদের মানসিকতাটা মিলবে কিনা, ছেলেটির সঙ্গে, ছেলেটি একটা আরেকটা বাড়ির ছেলে, সবাই তার প্রেমের বিয়ে করে না যে আগে জড়িয়ে যাচ্ছে যে ছেলেটি কেমন হবে বা মেয়েটি কেমন হবে। যাদের প্রেমের বিয়ে হচ্ছে তাদের জীবনেও দেখা যায় অনেক ঝামেলা, অশান্তি নেমে আসে বিয়ের পর। হয়তো 7 বছর প্রেম করেছে, বিয়ের পর 2 বছরও কাটলো না, এরকমও তো সমস্যা অনেকের জীবনে নেমে আসে। কিন্তু আমরা তো কখনোই চাইবো না যে এই সমস্যাগুলো নেমে আসুক, যতটা পারবো এই সমস্যাগুলো এড়িয়ে চলার চেষ্টা করব। সেটা আমাদের চেষ্টা থাকবে যে আমরা এই জায়গাটা দিয়ে আরেকটু সচেতন হয়ে এই জায়গাটা আরেকটু বিচার বিশ্লেষণ করে আমরা তারপরে পদক্ষেপ নেব, এটা আমাদের ইচ্ছে থাকবে। আচ্ছা, এখানে জানতে ইচ্ছে করে মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ যেটা বলা হচ্ছে, সেটার কারো কথায় মানে বিবাহিত জীবনের কতটা, অনেক ক্ষেত্রে বলে যে মাঙ্গলিক পাত্রের বিবাহ দিলে নাকি অনেকটা কেটে যায়। আমরা তো জানি যে আমাদের লগ্নে মানে চার্ট হিসেবে আমাদের লগ্নে মঙ্গল, আমাদের দ্বিতীয় মঙ্গল, আমাদের চতুর্থের মঙ্গল, আমাদের সপ্তমের মঙ্গল, অষ্টমের মঙ্গল, দ্বাদশের মঙ্গল, এই কটা জায়গায় মঙ্গলের অবস্থান থাকা মানে আমরা বলে দিই যে পাত্র মাঙ্গলিক বা পাত্রী মাঙ্গলিক, এই জায়গাটা বলি। এইবার কোন এই ভাবগুলো দেখতে হবে এবং এই যে মঙ্গলের অবস্থান কোন ঘরে পড়েছে সেগুলোও দেখা হবে। ওই চতুর্থ সপ্তম দ্বাদশে পড়ে গেছে বলি মাঙ্গলিক, অবশ্যই মাঙ্গলিক, কিন্তু সেটারও দেখা যায় যে মাঙ্গলিকটা কোন জায়গা দিয়ে তার প্রভাবটা একটু কম হয়েছে, সেটাও দেখা যথেষ্ট প্রয়োজন। আর বিয়ের ক্ষেত্রে তো আরেকটু বেশি দেখা প্রয়োজন যে পাত্রীর ক্ষেত্রে পাত্র বা পাত্রর ক্ষেত্রে পাত্রী, যে তার কোথায় মঙ্গলের অবস্থান, তার শুক্রের অবস্থানটা কোথায়, এটাও দেখার যথেষ্ট প্রয়োজন আছে। শুধু চোখ বন্ধ করে একটা দিক থেকে মাঙ্গলিক মেয়ের আছে, ও ছেলেরও মাঙ্গলিক আছে, ও সুতরাং বিয়েটা দিয়ে দিই, কিছু হবে না, মাইনাসে প্লাস হয়ে গেছে। সুতরাং এইরকম চিন্তা ভাবনাটা বোধহয় না করা ভালো হবে। অ্যাস্ট্রোলজির সাথে সাথে মানে অ্যাস্ট্রোলজি আমাদের জীবনের একটা বড় পার্ট হতে পারে গাইডলাইনের দিক থেকে।
সেই জায়গাটা আমরা যতক্ষণ বুঝবো তাহলে সেই পরিষেবাটা নেওয়া থেকে নিজেদেরকে বঞ্চিত কখনোই রাখবে। সেটাই অনেক সময় হয়ে যায় মানে বাবা মাদের ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, সন্তানের জীবনটা অনেক ক্ষেত্রেই একটু এই অশান্তিপূর্ণ, তখন বিয়ের পরে এসে অ্যাস্ট্রোলজারের কাছে পরামর্শ চাইতে আসছেন। দেখুন ছেলে মেয়েদের কষ্টের জায়গা আছেই, কিন্তু বাবা মাদের যেন আরো বেশি কষ্টের জায়গা, কেন তাদের তো বয়স হয়ে যায়, তারা ভাবে আমার চলে যাওয়ার পরে এর আর কি হবে, এই ছেলেটার মেয়েটার কি হবে, মেয়েটা কার কাছে গিয়ে দাঁড়াবে, এই যে বাবা মার চিন্তা তো আরো বেশি অনেক। তবে আজকের মেয়েরা যেহেতু অনেক সচেতন, বললাম যে আগে যে এরা শিক্ষার দিক দিয়ে অনেকটা নিজেদেরকে এগিয়ে নিয়ে যায়, কর্মের দিক দিয়ে এগিয়ে নিয়ে যায়, যার জন্য তারা নিজেদের নিয়ে একটা ভাবনা ভাবতে পারে যে না আমি করে নেব, আর ঠিক আছে আর একটা করে নেব, আর একটা সিদ্ধান্ত নিয়ে নেব, সেরকম ভাবে ভেবে থাকে। কিন্তু বাবা মারা তো এখনো সেইভাবে তো চিন্তা ভাবনা করতে পারেন না, তাদের টেনশনটা সত্যিই সন্তানদের নিয়ে অনেকটা বেশি থাকে। সেটা খুব স্বাভাবিক, তবে হ্যাঁ অনেক ক্ষেত্রেই ভুল হয়ে যায়, ভুলটা তো ইচ্ছা করে করতে চান না, ভুল হয়ে যায়। কিন্তু যখন আমাদের সামনে সুযোগটা থাকবে জেনে বুঝে এগোনো, এই যে কানেকশনস গুলো বলছেন সেটা আছে কিনা আমাদের সাধারণ মানুষদের পক্ষে জানা সম্ভব নয়। বৈবাহিত জীবনটা কেমন হতে চলেছে সেটা কি করে আমরা জানবো, সেটা একজন আই থিঙ্ক অ্যাস্ট্রোলজির মাধ্যমে সেটা প্রপারলি জানা সম্ভব। অবশ্যই সে গাইড করে দিতে পারবে, গাইড করে তার রেমেডিও দিতে পারবেন, সে তার মতন করে চেষ্টা করবেন যে তার বিবাহিত জীবনটা সুখের হোক, সুখময় হোক, এটা তো অবশ্যই। সেই সুখকর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জায়গায় আমাদের সকলেরই যে প্রত্যাশাটা, সেই ক্ষেত্রে ভুল করলে কিন্তু চলবে না। প্রত্যাশাটা ঠিক, প্রত্যাশা, মনের আশা, চাহিদা পূরণ করতে উদ্যোগী হওয়া, ভাবনা, এগুলো খুব স্বাভাবিক, কিন্তু কতটা বাস্তবোচিত সেটা হতে হবে, সেটা মাথায় রাখতে হবে। অলিক কুসুম স্বপ্ন নাকি বাস্তবের বুকে থেকে সেই সুখকর দিনের, সুখকর জীবনের প্রাপ্তির সন্ধানে এগোবো, এটাও কিন্তু আমাদের অনেকের ভাবনা যথাযথ কাজ করে কিনা ভেবে দেখার দরকার আছে। কারণ অ্যাস্ট্রোলজির কাছে আমরা অ্যাবসার্ট অনেক কিছু ভেবে ফেলি, অনেক কিছু হয়তো আমাদের জীবনে মিরাকেল কিছু চেঞ্জ এনে দেবে, আমরা যেরকম স্বপ্ন দেখবো সেই রকম স্বপ্ন পূরণই করে দিতে পারবেন একজন অ্যাস্ট্রোলজার। এই বাস্তব জায়গাটা বুঝতে হবে, অ্যাস্ট্রোলজি কি, অ্যাস্ট্রোলজির মাধ্যমে কতটা আমাদের জীবনের উপকার সাধন হতে পারে, অ্যাস্ট্রোলজি আমাদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে, বাস্তবোচিত এই দিকটাই শ্রীময়ী শর্মিষ্ঠাজি খুব সুন্দর এবং আন্তরিকভাবে বোঝান বলি আজকে তার প্রতি আমাদের এই ভালো লাগা, অনুরাগটা তৈরি হয়েছে। যার জন্যই আপনারা আমাদের এই চ্যানেলের এই সম্প্রচার দেখার পাশাপাশি, পুনঃপ্রচারও দেখার পাশাপাশি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখেন, ইউটিউবে অন্যান্য এপিসোডগুলো রয়েছে, নতুন বছর কেমন যাবে সেই সংক্রান্ত রাশিগতভাবে আলোচনা রয়েছে, অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোকপাত রয়েছে, সেটা প্রত্যেকটা দেখে আপনাদের একটাই মতামত সার্বিকভাবে বেরিয়ে এসছে যে শাস্ত্রের প্রতি দখল এবং খুব আন্তরিকভাবে মানুষের প্রয়োজনের জায়গায় জ্যোতিষশাস্ত্রকে ব্যবহার করছেন এবং প্রয়োগ করছেন, সেইভাবে সাফল্যের এক নাম শ্রীময়ী শর্মিষ্ঠা। অত্যুক্তি বা বড় বড় কথা দিয়ে নয়, প্র্যাকটিক্যালি কাজটা করে দেখাচ্ছেন। তো সেই লক্ষ্যে আমাদের এপিসোডগুলো এক একটা এরকম পরামর্শ সমৃদ্ধ হয়, জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন পরামর্শ যেমন, ঠিক তেমন বাস্তবিক বেশ কিছু পরামর্শ থাকে। ঠিক সেই লক্ষ্যে শেষের দিকে আমরা অনুষ্ঠানে চলে এসেছি, কিন্তু আরো কিছু তার বোধহয় দেওয়ার আছে। একটা টোটকা বলে দিই, প্রতিদিনই বলি, এটা যদি তো টোটকার সময় একটা টোটকা বলে দিচ্ছি যে সফলতা পেতে, ধরুন কোন কাজ ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কিছুতে হচ্ছে না, হচ্ছে না, ভীষণ ভেঙে পড়েছেন, একটু চেষ্টা করে দেখুন শনিবার করে একটা লেবু মানে 4 রাস্তার মোড়ে 2 ভাগ করে কেটে দিয়ে দুটো দিকে একটা ডান দিকে ফেলে দেবেন, একটা বাঁ দিকে ফেলে দেবেন, ঠিক 4 রাস্তার মোড়ে দিয়ে এগিয়ে মানে কর্মের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবেন, আর পেছন ফিরে তাকাবেন না। এটা একটা পড়ে দেখুন, মনে হয় মানে একটা সফলতা আসবে। আর আরেকটা বলছি যে এটা মানসিক শান্তি নিয়ে বলছি। এটা হচ্ছে যে মানসিক ঝামেলা, অশান্তি আমাদের দূর করবার জন্য, মানে কিছুতেই টেনশন থেকে মুক্ত হতে পারছি না আমরা, তখন এক মুঠো ডাল নিয়ে, মুগের ডাল নিয়ে মাথা থেকে পা অবধি 3 বার ঘুরিয়ে নিয়ে সেটাকে একটা ঠোঙায় ভরে পরদিন সকালবেলায় বা সেই দিনই যদি পারেন সকালবেলায় পাখিকে খাইয়ে দিন, দেখুন হয়তো একটু রিলিফ পাবেন। অসাধারণ। এই ছোট্ট ছোট্ট কাজগুলো যেটাকে আমরা ওই প্রাথমিক চিকিৎসার সময় ভাবতে পারি, কিন্তু দীর্ঘস্থায়ী এবং পাকাপাকি সলিউশন, এগুলো কোনো পার্মানেন্ট সলিউশন নয়, একদম না। এগুলোকে একদম সেই সুব্রততার কথাই আসছি, প্রাথমিক চিকিৎসা যে কেটে গেল সঙ্গে সঙ্গে একটু ডেটল দিয়ে দেওয়া, এবার
সেটা পেকে যাবে না ডেটলটা দেওয়াতে শুকিয়ে যাবে, সেটা কিন্তু পরে দেখতে হবে। আমাদের নিজেদের ভালোর জন্য সেই সিরিয়াসনেসটা, সেই সিরিয়াসনেসটা আমরা প্রবলেমটাকে কতটা জিইয়ে রাখবো, প্রবলেমটাকে আগামী দিনের জন্য ফেলে রাখবো নাকি সমাধানের লক্ষ্যে এগোবো। আর বিশেষত বিয়ের মতো জায়গায় তো সেন্সিটিভ জায়গা, ভীষণ সেন্সিটিভ জায়গা, এই জায়গাটা একটু সবার সচেতন হওয়া দরকার আছে, আমি মনে করি ভীষণ ভীষণ দরকার। আমি কেন, অনেকেই আপনারা এটা মনে করেন যে এই জায়গাটা খুব সচেতন হওয়ার দরকার, খুব ভেবেচিন্তে পদক্ষেপ ফেলার দরকার আছে। সেই কারণেই যদি কখনো কোনো হেল্প প্রয়োজন মনে হয়, চেম্বার কনসালটেন্সির জন্য তো বটেই শ্রীমতী শর্মিষ্ঠাজির হাত কিন্তু বাড়ানোই আছে, আপনি চাইলে ধরতে পারেন এবং বলা ভালো বৃহত্তর ভাবে অ্যাস্ট্রোলজির হাতটা ধরতে পারেন, যার যথাযথ পরিষেবা নিয়ে শ্রীমতী শর্মিষ্ঠাজি আছেন। একটু দূরভাষ নাম্বারকে ব্যবহার করতে পারেন, আরো একবার যেতে যেতে স্মরণ করিয়ে দিই 8697033167 এবং 6289787747। চেম্বার ডিটেলস বা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা বা সোকল্ড আমরা যাকে বুকিং বলি, সেই সমস্ত কিছু এর মাধ্যমে আপনারা সম্পন্ন করতে পারবেন। আর না, টোটকা টিপসের জন্য আলাদা ফোন করে প্লিজ বলবেন না যে একটু বলে দিন আর আমার ভাগ্যটা একটু বিচার করে দিন না, এটা নিয়েও দয়া করে এই নাম্বারগুলোকে ব্যবহার করবেন না। তার জন্য চেম্বার রয়েছে, সরাসরি চলে আসতে পারেন, কারণ ওনাকে ব্যস্ত থাকতে হয়, বিভিন্ন এই সংক্রান্ত অন্যান্য যাবতীয় কাজে ব্যস্ত থাকতে হয়। তো সেই ক্ষেত্রে যথাযথ এই নাম্বারগুলোকে ব্যবহার করুন, সিরিয়াস হন, নিজের সমস্যার সমাধানের লক্ষ্যে সিরিয়াসলি আপনি ভাবুন এবং জ্যোতিষশাস্ত্রের সুফলটা প্রয়োগ করতে পারুন, এটাই কিন্তু কাঙ্ক্ষিত আপনার জন্য, সার্বিকভাবে সকলের জন্য। সো আজকের মতো বিদায় চাওয়ার আগে এইটুকু পরামর্শ যে জীবনের প্রয়োজন আছে, জীবনের অংশ করতে পারলে জ্যোতিষশাস্ত্রকে আমাদের জীবনেরই প্রয়োজনে সেটা সুফল আনতে পারে, এইটুকু ভাবনা মাথায় কাজ করুক, প্রয়োজনের সময় পৌঁছে যেতে পারেন। কিন্তু এই মুহূর্তে আমরা থামছি, সময় যেহেতু শেষ। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীতে অবশ্যই আমরা ফিরে আসবো, আপনাকে এইভাবে চাইবো, মানুষ চাইছেন, এটা বড় কথা। আজকের মতো বিদায় দিন, ভালো থাকুন সবাই, নমস্কার।